যুক্তরাষ্ট্রের জ্যাকসন হাইটসে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শামীম ওসমান বলেছিলাম শেখ হাসিনাকে বাঁচান, কারণ বাংলাদেশটাকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে বাঁচাতে হবে। আমার নির্বাচনী এলাকায় 700 মাদ্রাসা, এর মধ্যে 4টা মাদ্রাসা এখন অস্ত্র ট্রেনিং চলছে। এই অস্ত্র ট্রেনিং কিন্তু আমাদেরকে বানানো চলতেছে না, বিএনপি ভাই আপনাদের বানাচ্ছে। একবার জাহাজ ভর্তি অস্ত্র আসছে, এবার অনেক কিছু আসছে। 2 বছর পরে প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে এলেন শামীম ওসমান। যুক্তরাষ্ট্র থেকে শামীম ওসমান তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের পরপরই তোলপাড় পুরো রাজনীতির মাঠ, তোলপাড় পুরো বাংলাদেশ এবং পুরোপুরি খুশি হয়ে রয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা, সেই সাথে আওয়ামী লীগের ভক্ত সমর্থকরা। যারা আপনারা আওয়ামী লীগের সমর্থক রয়েছেন অবশ্যই আপনাদের বক্তব্য বা আপনাদের কিছু কথা হলেও কমেন্ট বক্সে লিখবেন। এতদিন পর লাইভে শামীম ওসমানকে দেখেছেন, নারায়ণগঞ্জের ত্রাস, নারায়ণগঞ্জের ডন যাকে বলা হয়, তো অনেক কিছুই তাকে বলা হয়। সেই শামীম ওসমান যুক্তরাষ্ট্রে বসে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা তুলে ধরেছেন এবং তিনি এটাও বলেছেন যে তারা ফিরছে। প্রিয় দর্শক, তার বক্তব্যের মধ্যেই এমন কিছু গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কথা বলেছেন যে কথাগুলো আপনার শোনা দরকার। চলেন আমরা বিস্তারিত তার বক্তব্যগুলো শুনবো এবং সেই সাথে আরও কিছু আপডেট জানতে চাই এই বিষয় নিয়ে। আশা করছি যারা যেখান থেকে ভিডিওতে ক্লিক করেছেন অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। আমার নির্বাচনী এলাকায় 700 মাদ্রাসা, এর মধ্যে 4টা মাদ্রাসা এখন অস্ত্র ট্রেনিং চলছে। এই অস্ত্র ট্রেনিং কিন্তু আমাদেরকে বানানো চলতেছে না, বিএনপি ভাই আপনাদের বানাচ্ছে। একবার জাহাজ ভর্তি অস্ত্র আসছে, এবার অনেক কিছু আসছে। সো চাইতেছি আমি দেশকে আরেকবার স্বাধীন করা এবং এইবার পরিপূর্ণ স্বাধীন করা, ছাটা দিয়ে পরিষ্কার করতে হবে। বিএনপি টিমের খবর আমি রাখতাম, জাতীয় জনতার মেয়ে এই ভদ্র মহিলা শেখ হাসিনা, উনি চান না একটু রক্তপাত ঘটুক। নেত্রীদের সেটিমেন্ট আমি জানি, আমি শেখ হাসিনাকে চিনি, উনি যা বলেন উনি তা করবেন। আরো বেশি বেশি আইএস এবং মজার ব্যাপার হলো আইপিওমান ভাঙার পরে ওখানে আইএস এর পতাকা দেওয়া হচ্ছে। বাংলাদেশ এই সাবকন্টিনেন্টরা পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গি রাষ্ট্র আমার কাছে খারাপ লাগে একটা, আমি বারবার কথা শুনি নাই আমার জীবনে। উই হ্যাভ টু ইউনাইটেড নাও। আমাদের দলের বড় নেতা, ছোট নেতা, এই নেতা ওই নেতা না। আমি স্বামী অনেক আগে থেকে বুঝতে পেরেছি বিষয়টা হতে যাচ্ছে, কারণ আমি খবরই রাখতাম ফান্ডামেন্টালিস্টরা কি করছে, এক্সট্রিমিস্টরা কি করছে। বিএনপি টিমের খবর আমি রাখতাম, বিএনপি খবর রাখতাম না এই কারণে ওরা আমাদের মধ্যে একটা পার্টি, ঠিক আছে, তবে একটু অন্যরকম, একটু পয়সা কামায়, একটু দল টেবিলে দলতে হাত দেয়, একটু অন্যরকম। আমার টার্গেট ছিল এক্সট্রিমিস্ট গ্রুপ, যারা দেশকে ধ্বংস করতে চায়, যারা একাত্তরের স্বাধীনতা মেনে নিতে পারে না। এবং এই কারণে আমি গোলাবদ্ধ নিষিদ্ধ ঘোষণা করছি। এবং ওই করার কারণে বাংলাদেশের সবচেয়ে ভাইরাস বম, ঠিক আমাদের পার্টি হচ্ছে এরকমই বড় ছিল, ওই বমটা আমার পার্টি আমাদের অফিসে ব্লাস্ট করেছে। 2 তারিখ রাত্রে আমি আমার নেত্রী, আমার মা শেখ হাসিনার কাছে গেছেন, আমি গেছি, যে আমি বললাম সেখানেও 2-4 জন নেতা ছিলেন, প্লিজ সেনাবাহিনী মাঠ থেকে উঠিয়ে দেন, কারফিউ প্রত্যাহার করো। আমরা জনসভা ডেকে বলেছি নারায়ণ, আমি 1.5 লাখ লোক নিয়ে আসছি, যাত্রাবাড়িতে 30,000 লোকের জমায়েত করতেছে 3 এমপি, ওরা আমাকে কথা দিয়েছে, বাকি আশেপাশে এলাকায় খবর দেন। ইভেন্টুয়ালি দরকার হলে পুলিশের সহায় না, এই ক্যাপাসিটি আওয়ামী লীগের ছিল। আমি আমাদের শক্তি উৎস জানানো, কিন্তু কেউ কেউ বলেছেন বা বুঝিয়েছিলেন যে এটা করতে গেলে সিভিল পথ হবে, গৃহযুদ্ধ লেগে যাবে। এই বুঝে জাতির জনতার মেয়ে তো, জাতির জনতার মেয়ে তো জাতির জনতার মতো হবে, আমার আপনার মতো হবে না। জাতির জনতার মেয়ে এই ভদ্র মহিলা শেখ হাসিনা, উনি চান না একটু রক্তপাত ঘটুক। একটা মানুষ না হোক, একটা মানুষ না হোক, যখনই কিছু বলতাম তখন বলতে কি হয় মেরে ফেলতো আমাকে। আমি একটা জিনিস তাকে বোঝানোর চেষ্টা করতাম যে আপনি না, আপনি বাংলাদেশ, আপনি বাংলাদেশের স্বপ্ন, আমাদের বাচ্চাদের স্বপ্ন, আমার নাতির স্বপ্ন। আমরা তো আমাদের সময় শেষ, আমাদের নেক্সট জেনারেশন স্বপ্ন। ওরা 75 মেরেছে, 71 মেরেছে, এইবার এসে এই ফাইনালি প্রতিনিধিত্ব করার চেষ্টা করছে। নেত্রীদের সেটিমেন্ট আমি জানি, আমি শেখ হাসিনাকে চিনি, উনি যা বলেন উনি তা করবেন।
উনি যা বলেন সেটা করবেন, উনি যাবেন। এবং অনেকেই মনে করছেন যাওয়ার পরে সারেন্ডার করবেন, যাওয়ার পরে জেলে যাবেন। আবার ওই সমস্ত বাচ্চারা বলতেছে যাওয়ার পরে ডাইরেক্ট ফাঁসি মতো নিয়ে যাবেন, মাঠে কেউ থাকবে না। ওরা বিলবুল দেখেছে, বিলবুলের চাঁদ দেখে নেই, যখন চাঁদ ভেঙে বিলবুল উঠবে তবে যা হচ্ছে ভালো হচ্ছে। ডক্টর ইউনূস ক্ষমতা আসলে কি হবে? ডক্টর ইউনূস ক্ষমতা আসলে দেশে আমরা সোনার চামচ দিয়ে আমরা ডক্টর ইউনূস ক্ষমতা আসলে কি হবে? আমাদের দরজার হ্যান্ডেল হবে সোনা। ডক্টর ইউনূস আসলে কি হবে? আমাদের বাড়িতে অটোমেটিকলি বাজার চলে আসবে। ডক্টর ইউনূস আসলে কি হয়েছে? গত 20-24 বছরে যা সিস্টেম থেকে এখন নাম গেছে, ওনার 14 বছর আছে বেশি দেখা দেশের জিডিপি অর্থনৈতিক ধ্বংস করে দিয়েছে। সে কিন্তু তার জায়গায় ঠিক আছে, তার এজেন্ডাই তাকে দায়িত্বই দেওয়া হয়েছিল বাংলাদেশকে ডিস্ট্রয় করে দেওয়া। কারণ ডিস্ট্রয় না করলে আপনি এখান থেকে জঙ্গিবাদ উত্থাপন করতে পারবেন। বিএনপি ভাইরা যারা আছে বাংলাদেশে আছে, তাদের দেশে দিয়েছেন প্রধানমন্ত্রী পরিচিত অনেকের কাছে নারায়ণগঞ্জের সিংহপুরুষ। অনেকে মনে করেন যে দলে শামীম ওসমানের মতো মানুষ খুবই প্রয়োজন, যারা ভয় ডরহীন অবস্থায় মানে রাজ করতে পারে। কিন্তু শামীম ওসমানের ব্যাপারটা আমরা খুবই কৌতূহলের দৃষ্টিতে দেখলাম যে এবারে সরকার পতনের পরেও তিনি দেশের বাইরে চলে গেলেন, অর্থাৎ পালিয়ে গেলেন। এর আগে মানে ওই 2009 সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো তার আগেও বিএনপির সময় দীর্ঘ সময়ে তিনি দেশের বাইরে ছিলেন। তার মানে হচ্ছে যে বিরোধী অবস্থায় যখন তার দল থাকে তখন তিনি দেশে থাকেন না কিংবা দেশে থাকতে পারেন না। এটা তো রাজনীতিবিদদের জন্য খুব একটা ভালো খবর নয়, কারণ বিরোধী দলে থাকা অবস্থাতেই তো রাজনীতি এবং দলকে অনেক বেশি চাঙ্গা রাখতে হয়। তিনি শুধুমাত্র সুসময়ে রাজনীতি করে গেছেন। মূলত মানে দৃশ্যত যদি গত 20 বছরের কিংবা 25 বছরের রাজনীতি বিশ্লেষণ করা যায় তাহলে সেরকমটাই দাঁড়ায়। তার আগে হয়তো মানে শামীম ওসমান অনেক বেশি মানে হুঙ্কার দিয়েছেন, পজিটিভ অবস্থানে থেকেছেন, সেটা সেই মানে ঐতিহাসিক মানে সাফল্য তার রয়েছে। এবার নিউ ইয়র্কের ব্যাপারে আমার দেশ বলছে, তাদের শিরোনামটা দেখে নিন। শামীম ওসমানের একটা অনুষ্ঠানের ছবি, যেখানে বেগম মুজিবের স্মরণে সম্ভবত একটা অনুষ্ঠান হচ্ছে। সেখানে বলা হচ্ছে 2 বছর পর প্রকাশ্যে শামীম ওসমান করলেন কর্মী সভা করা হয়েছে। নারায়ণগঞ্জে খেলা হবে স্লোগান দিয়ে রাজনৈতিক মাঠে উত্তপ্ত অবস্থা তৈরি করা এবং রাজনৈতিক মাঠ গরম করা সেই শামীম ওসমানকে 2 বছর পরে সামনে দেখা গেল আওয়ামী লীগের এক কর্মী সভায়, এবং সেটা নিউ ইয়র্কে। প্রতিপক্ষের উদ্দেশ্যে আক্রমণাত্মক বিভিন্ন মন্তব্য ছুড়ে দিয়ে রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা এই সাবেক সংসদ সদস্যকে নিউ ইয়র্কের ওই সভায় বক্তৃতা দিতে দেখা যায়। 2024 সালের যে সরকার পতন, তারপরে তাকে 2 বছর প্রকাশ্যে দেখা যায়নি। সবাই নিজের রাজনৈতিক ভূমিকা নিয়ে অনেকটা আত্মসমালোচনার সুরেই কথা বলেছেন শামীম ওসমান। তিনি বলেন, আমি ব্যর্থ। একই সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি নিজেই তো এক ধরনের নারায়ণগঞ্জে বিভেদ সৃষ্টি করেছিলেন, কারণ তার সঙ্গে আইভির যে সম্পর্ক, সেই সম্পর্ক তো নারায়ণগঞ্জ আওয়ামী লীগের কোনো লাভ আনেনি, বরং নারায়ণগঞ্জ আওয়ামী লীগকে বিভক্ত করার কাজে তিনি নিজেই ভূমিকা রেখেছেন। শামীম ওসমানের বক্তব্যে অবশ্য পুরনো রাজনৈতিক খেলার প্রসঙ্গও ফিরে এসেছে। তিনি বলেন, কে কত বড় নেতা, কে ছোট নেতা, এটি গুরুত্বপূর্ণ নয়, এখন প্রয়োজন ঐক্যবদ্ধ হওয়া। নিজের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, অনেক আগেই তিনি দেশে কি হতে যাচ্ছে তা বুঝতে পেরেছিলেন। তার দাবি, তিনি ফান্ডামেন্টালিস্ট গোষ্ঠীর কর্মকাণ্ডের উপরে নজর রাখতেন। বিএনপিকে নিয়েও তিনি মন্তব্য করেছেন। নিউ ইয়র্কের সভায় শামীম ওসমান দাবি করেন, তার রাজনৈতিক মনোযোগের মূল লক্ষ্য ছিল এমন গোষ্ঠী যারা বাংলাদেশের স্বাধীনতাকে মানে না। এ প্রসঙ্গে তিনি জামায়াতের আমির গোলাম আজমের নিষিদ্ধ হওয়ার প্রসঙ্গ টেনে আনেন। নিজের কার্যালয়ে দেশের বড় বোমা হামলার ঘটনা যেটা ঘটেছিল সেটাও বলেন। 2024 যে জুলাই আগস্টের উত্তাল সময়
সেই সময়ে শামীম ওসমান সেই সময় প্রসঙ্গে তিনি বলছেন যে 2রা আগস্ট রাতে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছিলেন। তখন তিনি সেনাবাহিনীকে মাঠ থেকে সরিয়ে নেওয়া, কারফিউ প্রত্যাহার এবং নারায়ণগঞ্জে বড় ধরনের জনসমাবেশ করার প্রস্তাব দিয়েছিলেন। শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জে তার 1.5 থেকে 2 লাখ মানুষ জড়ো করার সক্ষমতা ছিল। আশেপাশের এলাকাতেও খবর পাঠানোর কথা বলেছিলেন তিনি। তার ভাষ্য, আওয়ামী লীগের শক্তির উৎস ছিল জনগণ। তবে সম্ভাব্য গৃহযুদ্ধের আশঙ্কায় শেখ হাসিনা রক্তপাত এড়াতে চেয়েছিলেন। 19 জুলাই নারায়ণগঞ্জে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ ও গুলির ঘটনায় শামীম ওসমান সহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। এই ব্যাপারে মামলাও হয়েছে, সেই মামলাগুলোতে তাকে আসামি করা হয়েছে। এই নিউ ইয়র্কের কর্মী সভায় শামীম ওসমানের উপস্থিতি নারায়ণগঞ্জের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা তৈরি করেছে। বিশেষ করে দীর্ঘদিন পরে তাকে প্রকাশ্যে রাজনৈতিক বক্তব্য দিতে দেখা যাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। সবথেকে মজার ব্যাপার সেটা হচ্ছে যে আমার দেশ শামীম ওসমানকে নিয়ে যখন একটা নিউজ করছে এবং নিউ ইয়র্কের কর্মী সভা নিয়ে নিউজ করছে, এবং এই নিউজটা আমি যখন প্রথম পড়ার পরে অবাক হয়েছে যে আমার দেশ সাধারণত আওয়ামী লীগের কোনো নেতাকে নিয়ে এত বিশদ, তার কর্মকাণ্ডের কথাবার্তার এত বিশদ নিউজ করে না, অন্তত এখন করে না। এবং করলেও মানে 100 শব্দ থাকলে 110 শব্দেই আওয়ামী লীগের বিরুদ্ধে কিংবা ওই নেতার বিরুদ্ধে নানা ধরনের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করে তারা, এবং সেটাই আমরা দেখেছি। কিন্তু শামীম ওসমানের এই নিউজের ক্ষেত্রে সেরকমটা দেখিনি, ঠিক তার উল্টো চিত্রটা দেখেছে। তাহলে কি আমার দেশ মানে জামাতপন্থী পত্রিকা, এই মুহূর্তে জামাতপন্থী পত্রিকা হওয়া সত্ত্বেও আমার দেশ কর্তৃপক্ষের সঙ্গে কি শামীম ওসমানের একটা ব্যাকডোরে ভালো সম্পর্ক তৈরি হয়েছে? প্রশ্নটা জেগেছে এই নিউজটা পড়ার পরে, কারণ শামীম ওসমানকে খুব একটা নেগেটিভ মানে এই দৃষ্টিতে এখানে উপস্থাপন করা হয়নি। ভেতরের রহস্যটা কি? তলে তলে কি মানে এই তো কদিন আগেই তাসনিম জারার একটা বক্তব্য নিয়ে আলোচনা করলাম যে রাজনীতিবিদরা রাতের বেলা এক জায়গায়, বহু রাজনৈতিক দলের নেতারা এক জায়গায় বসে আড্ডা দেন, বহু কিছু পান করেন, কিন্তু দিনের বেলা বিরোধিতার সুর এমন তীব্র করেন তাতে উৎসাহিত হয়ে তার কর্মীরা ঝাঁপিয়ে পড়ে চোখ হারিয়ে ফেলে। তেমনটাই কি এখানেও ঘটছে? দর্শক অবশ্যই আজকের এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন। এই যে আওয়ামী লীগের নেতাকর্মীরা একের পর এক কিন্তু প্রকাশ্যে আসছে, হ্যাঁ অবশ্যই আসবে, এবং একদিন আস্তে আস্তে তারা হয়তো বা কোনো দিন টুক করে বাংলাদেশেও আসবে। কারণ শেখ হাসিনা তিনি নিজেই বলেছিলেন যে কোন দিন টুক করে চলে আসবো কেউ বুঝতেই পারবে না। সো আবার অনেকে এই ভিডিওটা দেখে মন্তব্য এটা লিখবেন যে শামীম ওসমান তিনি তো বোরখা পরে পালিয়ে গেছেন, এবার তিনি যুক্তরাষ্ট্রে এসে বসে বড় বড় কথা চাচ্ছেন। তো বাংলাদেশে একবার এসে দেখেন।